এইরকম দৃশ্য একমাত্র মনে হয় পশ্চিমবঙ্গেই দেখা সম্ভব, যেখানে দেখা গেল যে বিকাশ ভবনের সামনে যেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিকাশ ভবন ঘেরাও করে রেখেছেন, সেখানে একজন নেতার অনুগামী তিনি এসে রীতিমতো সেই সমস্ত চাকরিহারা শিক্ষকদের তড়পাচ্ছেন, তাদের দিকে তেড়ে যাচ্ছেন, মারধর করছেন, হুমকি দিচ্ছেন। তাদেরকে একজন শিক্ষক প্রশ্ন করলেন যে আপনি কে? সেই অনুগামী যিনি ছিলেন, গুন্ডা বলা যেতে পারে, তিনি রীতিমতো চিৎকার করে উঠলেন, আমি কে মানে? আমি কে মানেটা কি? আন্দোলনের মতো করে আন্দোলন করো, বেশি বাড়াবাড়ি করো না। তুমি কে? আমি কে প্রশ্ন করছো কেন? তো সেই শিক্ষক তখন বললেন, আমি শিক্ষক, আপনি কে? সেই ভদ্রলোক অবশ্যই আমি কে সেই উত্তর তো দিতে পারলেনই না, শুধু বলে গেলেন আন্দোলন আন্দোলনের মতো করো, কিন্তু একেবারে বাড়াবাড়ি করো না। আজ আমরা যে পরিস্থিতি দেখলাম, যে চিত্রটা দেখলাম, তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা যারা রয়েছেন তারা নিজেদেরকে দারুণ কেউকেটা মনে করলেও আদপে তারা যে লেজ কাটা, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো। আপনারা সকলেই জানেন বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিকাশ ভবন ঘেরাও করে রেখেছেন তারা। সেখানে হঠাৎই তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী দত্ত, যিনি সেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বিজেপি ঘুরে তারপর চলে এসেছেন আবার তৃণমূলে, তিনি গিয়ে হাজির হয়েছেন এবং তিনি সেখানে গিয়ে বললেন তিনি নিজের কাজে বেরিয়েছিলেন, নিজেরই ওয়ার্ডে গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছেন, নিজের সমস্ত প্রজাটো যারা কেমন রয়েছেন সেসব দেখতে দেখতে বেরিয়েছিলেন। তো সেই সময়ে তার গাড়িটাও এই বিকাশ ভবনের সামনে যখন গিয়ে পৌঁছায়, সেখানে তার গাড়ি ঘিরে ধরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তার গাড়ির সামনে বসে পড়েন এবং এই নিয়ে যখন সাংবাদিকরা অবশ্যই তাদের বুমগুলো গিয়ে ধরেন সব্যসাচী দত্তর সামনে, প্রথমে সব্যসাচী দত্তর কথা শুনে মনে হয় গলা দিয়ে একেবারে আমুল বাটার ঝরছে। তিনি তখন একা ছিলেন, অত্যন্ত মিষ্টি স্বরে তিনি তখন বলছেন যে না, বুঝতে পারছি ওনাদেরও তো একটা আবেগের জায়গা রয়েছে, ওনাদের চাকরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন করেছেন, ওনাদের একটা আবেগ তো রয়েছে, আসলে ওনারাও বুঝতে পারছেন না যে কার সামনে গিয়ে বিক্ষোভটা দেখাতে হবে। নাজুক নাজুক মিষ্টি মিষ্টি কি সুন্দর কথা, কিন্তু যত সময় এগোলো তত দেখা গেল যে সব্যসাচী দত্তর গলা এবং তার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেটা তারই ওয়ার্ডের 4 দিন না তোলা ময়লা যে আস্তাকুড়ে পড়ে থাকে সেই আস্তাকুড়ের মতো হয়ে গেছে। এবার এই শিক্ষক শিক্ষিকা যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা আবার সব্যসাচী দত্তকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। আবার সব্যসাচী দত্তর সঙ্গে যারা ছিলেন সাঙ্গ পাঙ্গ, যাদের সব্যসাচী দত্ত বলছেন যে না না এরা আমার অনুগামী টনুগামী নয়, এরা হচ্ছে সবাই স্থানীয় বাসিন্দা, তারা আবার উল্টে শিক্ষকদের দিকে তাকিয়ে বলেন তোরা চোর তোরা চোর। যাই হোক, এর মধ্যে সব্যসাচী দত্ত অবশ্যই তার যে ধৈর্য সেটা হারিয়ে ফেলেন এবং তিনি চিৎকার চেঁচামেচি রীতিমতো হুমকি দেওয়া তড়পানো যা নয় তাই করতে শুরু করেন। ক্যামেরার সামনেই দেখা যায় যে বিক্ষোভকারী একজনের হাত ধরে তিনি টানতে টানতে গাড়ির সামনে নিয়ে আসছেন। গাড়ির সামনে নিয়ে আসার সময় তাকে বলছেন চল চল আমার সাথে চল, আয় আয়, কিচ্ছু হবে না, তোর গায়ে কেউ হাত দেবে না, আমি তো আছি বলে গাড়ির সামনে তাকে নিয়ে এসে বলছেন নে শো, এবার কত শুবি শো, দেখি কত শুতে পারিস, নে শুয়ে পড় এবার। আবার কখনো তিনি তরপাচ্ছেন এই বলে আমার গাড়ির সামনে বসে থাকলে কি তোমরা চাকরি পাবে? পাবে পাবে চাকরি, তাহলে ঠিক আছে সারাদিন এখানে বসে থাকো। আবার কখনো দেখা যাচ্ছে বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে তিনি নিয়ে যাচ্ছেন এবং বলছেন চল বিকাশ ভবন যাবি চল, চল বিকাশ ভবন যাবি চল। এবং ইতিমধ্যে এই সমস্ত কিছুর মধ্যে সাংবাদিকদের হেনস্থা করার ঘটনাটাও সামনে উঠে আসে। একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক দুজনকেই হেনস্থা করা হয়। অভিযোগের তীর ওঠে এই সব্যসাচী দত্তের সঙ্গে যে সাঙ্গপাঙ্গরা এসেছিলেন, তার অনুগামীরা এসেছিলেন তাদের দিকে। সব্যসাচী দত্ত পরিষ্কার বলেন যে দেখুন ওরা কেউ আমার অনুগামী টনুগামী কিচ্ছু নয়, এরা সব স্থানীয় বাসিন্দা, এই ওয়ার্ডেই তারা থাকেন। তার সঙ্গে তিনি বলেন চিত্র সাংবাদিকের একটু লেগেছে, ওটা কোনো ব্যাপার নয়, আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব। তারপরে সব্যসাচী দত্ত বলেন যে আমার ওয়ার্ডে আমার গাড়ি আটকাবে আর সেখানে তো আপনাকে কেউ আদর করবে না, তাই না? তারপর সেই সাংবাদিকের গাল টেপার মতো একটা অত্যন্ত কদর্য ভঙ্গি করে তিনি বলেন তোমার অফিসের ভেতরে ঢুকে যদি কেউ তোমার গাল টিপে দেয় তুমি কি তাকে আদর করবে? চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন প্রশ্ন করছিলেন সব্যসাচী দত্তকে যে এর প্রতিকারটা কি, রাজ্য সরকারকেই তো সমাধান করতে হবে, সেই কারণেই আপনার সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, ইতিমধ্যে আবার সব্যসাচী দত্ত খুবই রেগে যান, কারণ সবাই একসঙ্গে কথা বলছেন। তাতে তিনি বলেন সবাই একসাথে কথা বললে জবাব দেব না, জবাব দেওয়ার জন্যেই আপনি জনপ্রতিনিধি, আপনি এটা বলতে পারেন না মানুষের সামনে দাঁড়িয়ে যে আমি জবাব দেব না, ওইটাই আপনার কাজ, ওইটার জন্যেই আপনাকে নির্বাচিত করা হয়েছে। এবার এই সমস্ত কথাগুলো হজম করার জন্য আপনার নিশ্চয়ই একটা হজমোলার প্রয়োজন হবে এবং সেই হজমোলাটার মতো করে আপনাদের একবার মনে করিয়ে দিই যে 2021 সালটা একবার মনে করুন, সেই সময়টা, তার আগে সব্যসাচী দত্ত কিন্তু পশ্চিমবঙ্গে তখন অত্যন্ত ভালো ছেলে, তিনি নাকি কোট অ্যান্ড কোট ভদ্র নেতা, শাসক দল এবং প্রধান বিরোধী দল দুজনেই তখন সব্যসাচী দত্তকে নাকি চাইছেন এবং সব্যসাচী দত্তর প্রথমে বিজেপির হাতের আমসত্ত্ব
খুব পছন্দ হয়েছিল, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, সেখানে আবার ওই বিজেপির হাতে রামসত্ত্ব তার ভালো না লাগায় আবার তিনি সুরসুর করে ফিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে। এবং এই হচ্ছে পশ্চিমবঙ্গের সেই ভদ্র নেতার ছিরি, পশ্চিমবঙ্গের ভদ্র নেতা, পশ্চিমবঙ্গের শাসক দল এবং প্রধান বিরোধী দলের দ্বারাও একটা সময় অনুমোদিত ভদ্র নেতা। এবং আরো সুন্দর জিনিসটা আপনাদের একবার মনে করিয়ে দিই, এই সব্যসাচী দত্ত যখন বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছিলেন তখন কার হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে তিনি পুনরায় যোগদান করেছিলেন মনে আছে আপনাদের? পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছিলেন। সেই পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষাক্ষেত্রে এই রকম দুর্নীতি করে গেছেন এবং এইভাবে গুড় আর গোবরকে এমন এক করে দিয়ে গেছেন যে সেটা আজ আর আলাদা করা যাচ্ছে না, সেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে সব্যসাচী দত্ত পতাকা নিয়ে তৃণমূলে গিয়েছিলেন। আর সেই নিয়োগ দুর্নীতির জন্য আজ বিকাশ ভবনের সামনে যে শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে এই সব্যসাচী দত্তর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে সব্যসাচী দত্ত এই রকম ভাবে উল্টো পাল্টা কথা, হুমকি, কোনো কিচ্ছু বাদ রাখেননি। আজ সব্যসাচী দত্ত নিশ্চয়ই বাড়ি ফিরে প্রশংসাসূচক গলায় বলবেন, আরে পশ্চিমবঙ্গের পুলিশ আর কি শিক্ষক পেটাতে পারে, তার থেকে তো ভালো শিক্ষক আমার লোকজন পিটিয়ে এসেছে। মানে ওনারই তো অনুগামীরা মারধর করেছেন, শিক্ষকদের দিকে রীতিমতো তেড়ে গেছেন, চড়থাপ্পড় মেরে তাদেরকে তুলে দিয়েছেন, হেলমেটের বাড়ি পর্যন্ত মেরেছেন। যদিও সব্যসাচী দত্ত বলেছেন তারা কেউ সব্যসাচী দত্তর অনুগামী নয়, তারা সকলেই নাকি ওই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। এবার আজ এই যে এত মানুষজন এইরকম কাঠফাটা রোদে বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছিলেন, আপনার মনে প্রশ্ন জাগতেই পারেন যে এরা কারা এবং কেন এসেছিলেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল, বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সেই মতোই বেলা বাড়তে না বাড়তেই আজ দেখা যায় শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা বিকাশ ভবনের সামনে জড়ো হন। তার মধ্যে তো সব্যসাচী দত্তও চলে আসেন। এই যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা জড়ো হয়েছিলেন তারা বিকাশ ভবনের সামনে যে মূল গেটটা সেটা ভেঙে বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল। বরং দেখা গেল সব্যসাচী দত্ত এলেন, তিনি নিজের দর্দে ডিস্কো গাইতে শুরু করলেন এবং তারপর সেখানে হাতাহাতির জায়গা উঠে এলো। কখনো সব্যসাচী দত্ত কারোর হাত ধরে টানছেন, কলার ধরে টানছেন, আবার কখনো দেখা গেল তার সঙ্গে যারা রয়েছেন তারা সমস্ত মারধর করছেন, হেলমেট দিয়ে মারছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। আগেই যে কথাটা বললাম, এবার এখানে এই যে শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়েছেন তাদের মূল দাবিটা কি? প্রথমত তাদের একটি বক্তব্য হলো রিভিউ পিটিশন। এই যে সরকারের তরফ থেকে একটা রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে, অলরেডি সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছিল চাকরি বাতিলের, তার পরিপ্রেক্ষিতে সরকার একটি রিভিউ পিটিশন ফাইল করেছে পুনর্বিবেচনার জন্য এই সিদ্ধান্ত। কিন্তু এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য হচ্ছে তাদেরকে জানানোই হয়নি যে সরকার কি রিভিউ পিটিশন ফাইল করেছে, এ সম্পর্কে তাদের সঙ্গে বিন্দু মাত্র কোনো কথা বলা হয়নি, কোনো আলোচনা করা হয়নি, কিছুই জানানো হয়নি। এবং এর আগের বার যখন ব্রাত্য বসুর সঙ্গে এই শিক্ষক শিক্ষিকাদের একটা বৈঠক হয়েছিল, তারপরে ব্রাত্য বসু কিন্তু এই রিভিউ পিটিশনের জুজু দেখিয়ে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বলেছিলেন যে আপনারা এই আন্দোলন থামিয়ে দিন, এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না যাতে রিভিউ পিটিশন প্রভাবিত হতে পারে। যদিও সেই সময় কিন্তু আমরাও একটি পর্বে বলেছিলাম যে এই রিভিউ পিটিশন ফাইলের মাধ্যমে সরকার কিন্তু খুব কোনো বদল এই সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়ে আসতে পারবে তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। নতুন কোনো কিছু এই রিভিউ পিটিশনের মাধ্যমে হবে সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এখন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে রিভিউ পিটিশন যে সরকার ফাইল করলো সে সম্পর্কে তাদের একবার অবগতও করা হয়নি, তাদের অন্ধকারে রেখে সরকারের তরফ থেকে এই রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে। তারই সঙ্গে আপনারা জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলায় যে সরকারের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে যে এই নিয়োগটা বাতিল করার পরে নতুন করে আবার যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু করার জন্য কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এখন জানা যাচ্ছে শিক্ষা দপ্তর নির্দিষ্ট সময়, যেটা 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল, সেই নির্দিষ্ট সময়ের আগেই অলরেডি বিজ্ঞপ্তির খসড়া তৈরি করে ফেলেছে এবং সেই খসড়া অনুমোদনের জন্য নবান্নতেও চলে গেছে এবং নবান্নের তরফ থেকে সবুজ সংকেত আসলেই সেই খসড়াও প্রকাশ করে দেওয়া হবে। এ সম্পর্কেও এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেটা চাইছেন, যে আলোচনাটা চাইছেন, সেটা তাদের সঙ্গে করা হয়নি। আজও তারা এই কথা বলেছেন যে এই যে বিজ্ঞপ্তি, এই যে নতুন নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেটা তারা জারি করতে দেবেন না। তাদের বক্তব্য কি ধরনের কি বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর জারি করতে চাইছে সেটা নিয়ে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসুক, আমরাও বলি যে কি আমরা চাইছি, তারাও আমাদের
বলুন যে তারা কি ধরনের বিজ্ঞপ্তি জারি করছেন, আলোচনার মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেব। তারই সঙ্গে তারা বলছেন আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, তার জন্য সরকারের এতটা তাড়াহুড়ো রয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো আরো কয়েকটা নির্দেশ দেওয়া হয়েছিল, যেমন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যারা প্রমাণিত টেন্টেড, প্রমাণিত অযোগ্য, তাদের টার্মিনেট করতে হবে এবং তাদের বেতন ফেরানোর ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো তো কই সরকার শুরু করছে না, এই কাজের দিকে তো সরকারের বিন্দু মাত্র কোনো তাড়াহুড়ো নেই। তাহলে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ মানার জন্য তাড়াহুড়ো, আরেকটা নির্দেশের দিকে এগোচ্ছেই না সরকার, এই দ্বিচারিতা কি করে দিনের পর দিন চলতে পারে? এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে চাকরি বাতিলের যে সিদ্ধান্ত বা নির্দেশের কথা সামনে এসেছিল, সেখানে পুনর্বিবেচনার পর সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে শিক্ষক যারা রয়েছেন, যোগ্য শিক্ষক যাদের নাম এখনো পর্যন্ত প্রমাণিত অযোগ্যর তালিকায় নেই, তারা কিন্তু এখনো এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলে যেতে পারবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে যে তারা স্কুলে যেতে পারবেন এবং তারা পড়াতে পারবেন। কিন্তু শিক্ষা কর্মীদের ক্ষেত্রে এইরকম কোনো নির্দেশ, পুনর্বিবেচনা বা এরকম কোনো অনুমোদন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। তার কারণ হিসেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে শিক্ষা কর্মীদের ক্ষেত্রে কিন্তু দুর্নীতিটা আরো ব্যাপক হারে হয়েছে, তাই তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো নির্দেশ সামনে আসেনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই শিক্ষা কর্মীরা তাদেরকে কিন্তু মাসে 20,000 টাকা করে এবং মাসে 25,000 টাকা করে গ্রুপ ডি এবং গ্রুপ সি কে যথাক্রমে দেওয়া হবে। তার মানে এই যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে দুর্নীতি আরো ব্যাপক হারে রয়েছে, সেখানে একদম প্রমাণিত টেন্টেডের তালিকায় যে শিক্ষাকর্মীরা রয়েছেন তারাও এই টাকাটা পাবেন তার মানে, এবং সেটা নিয়েই কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন যোগ্যরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকাটা দেওয়া হবে সেখানে তিনি বলেছেন শ্রম দপ্তরের অধীনে একটা নতুন প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পের আওতায় এই টাকাটা দেওয়া হবে। তারই সঙ্গে এই ঘোষণাটা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের এখানে তো কিছু মানুষ রয়েছেন যারা কথায় কথায় পিল খান আর কিল মারেন, চাকরি দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বলে রেখেছেন, কারণ তিনিও জানেন যে এটা নিয়ে কিছুদিন পরে নিশ্চয়ই আবার একটা পিআইএল বা জনস্বার্থ মামলা হতে চলেছে। সেখানেও এই প্রশ্নটা তোলা হবে যে এই মাসের পর মাস এত বড় অংশের একটা মানুষকে এত বড় অংশের একটা অনুদান, সহায়তা কিভাবে দেওয়া হতে পারে, যেখানে এই টাকাটা সরকার নিজের পকেট থেকে তো দিচ্ছে না, এটা পাবলিক মানি, মানুষের টাকা থেকে কিভাবে এই টাকাটা মাসের পর মাস সহায়তা হিসেবে দেওয়া হতে পারে। আমাদের এখানে নেতা, প্রশাসন, সরকার সবই কেমন যেন গো অ্যাজ ইউ লাইকের মতো করে চলছে, মানে যে যা ইচ্ছা তাই করছে, আর পাবলিক সাধারণ মানুষজন মাঝখান থেকে খালি মারই খেয়ে যাচ্ছেন। কেউ এসে চড় মারছে তো কেউ এসে লাথি মেরে দিয়ে চলে যাচ্ছেন, অড ডেতে নেতার অনুগামীরা পেটাচ্ছেন, ইভেন্ট ডেতে পুলিশ পেটাচ্ছে, এবং সেই সমস্ত মারধর খাওয়ার পরেও সাধারণ মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবটা দেখতে হবে এবং তাকিয়ে বলতে হবে ক্ষমাই তো পরম ধর্ম, আমরা তো ক্ষমা করেই দেব, কারণ ক্ষমা করা ছাড়া আর কি উপায় রয়েছে বলুন আমাদের হাতে। সব্যসাচী কথার মানে আমরা জানি যিনি দুটো হাত একসঙ্গে চালাতে পারেন, যিনি দুটো হাতে সমান পারদর্শী, সেই সব্যসাচী যিনি বিজেপিতেও চালিয়ে খেলতে পারেন, যিনি তৃণমূলেও চালিয়ে খেলতে পারেন, এবং তিনি যখন শাসকের পক্ষে চলে আসেন তখন শাসকের পুলিশ ও শিক্ষকদের পেটায়, শাসকের অনুগামী শিক্ষকদের পেটায়। এই সমস্ত কিছুর পরেও এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই সব্যসাচী দত্তর বিরুদ্ধে একাধিকবার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। অনেক জায়গায়, আমি বলছি না, প্রচুর সংবাদ মাধ্যমেও এই কথাটা বারবার বলা হয়েছে যে সিন্ডিকেট রাজের মধ্যে তিনি একেবারে নিমজ্জিত, এই অভিযোগ তার বিরুদ্ধে বহুবার উঠেছে। তারপরেও তাকে নিয়ে এত টানাটানি তোলাতুলি এই কারণ বলা হতো তিনি নাকি যাই করুন না কেন মারধর করেন না, তিনি অত্যন্ত ভদ্র নেতা। এতদিন মনে হয় তিনিও মনে মনে দুঃখই পেতেন যে কি করব, আর কি করলে ভদ্র বলে লোকে গালাগাল দেবে না, কেন যে এরকম ভদ্র বলে লোকে গালাগাল দেয়। আজকের পর নিশ্চয়ই তিনি খুব আমোদ পাবেন এবং আনন্দে ঘুমাতে পারবেন। তিনি বাড়ি যাবেন এবং দলে দলে তার কাছে ফুলের তোড়া আর শুভেচ্ছা বার্তা আসবে যে এইবার ফাইনালি তিনি এমন একটা কাজ করেছেন যাতে ভদ্র তকমাটা ঘোচানো গেছে, কেউ আর তাকে ভদ্র বলে গালাগালি দেবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।